আজকের ক্লাসটি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, কারণ আজকে তোমাদের বাংলা সিলেবাসের অন্তর্গত যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি রয়েছে, তো তারই একটি মনোজ্ঞ ক্লাস আমি আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো অনেকের প্রশ্ন, স্যার এই কোনি যে গ্রন্থটি রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটি, তো এটা মতিনন্দ একটি উপন্যাস, তো এটা কতটা পাঠ করা প্রয়োজন ফার্স্ট সামারটিভের জন্য, বা কতটা সিলেবাস আমাদেরকে রপ্ত করতে হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তো আমি অবশ্যই প্রথমে বলবো, তোমরা মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। সেখানে সম্ভবত 1 থেকে 31 পৃষ্ঠা, অর্থাৎ যে সেখানে 6টা তোমরা পার্ট পাবে, আর এই প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা ক্লাসে তোমাদের সামনে তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। আর আজকে যে প্রথম পার্ট রয়েছে তার এক মনোজ্ঞ ক্লাস আমি তোমাদের সামনে প্রদান করব বা প্রদান করতে চলেছি। তো তার আগে ক্লাসটিকে তোমাদেরকে শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে। আর ক্লাসে যাওয়ার আগে যদি এই ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারবে। আর যদি ক্লাসটি সত্যিই তোমাদেরকে উপকৃত বা ক্লাসটি সংক্রান্ত বা ক্লাসটি থেকে তোমরা সত্যি উপকৃত বা উজ্জীবিত হয়ে থাকো, তাহলে অবশ্যই একটি শেয়ার, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এবার আমি আর সময়কে দীর্ঘায়িত করছি না, আমি মূল পর্বে প্রবেশ করছি। তো প্রথমেই প্রশ্ন হচ্ছে যে কোনি, তো কোনি উপন্যাসের নামকরণ তিনি কেন কোনি রেখেছেন? তো এটা আমাদের প্রথমেই জানতে হবে যে কোনি কোনো একটা নাম নয়, অর্থাৎ প্রথমেই বলতে হবে কি দ্য স্টোরি অফ দ্য লোয়ার মিডল ক্লাস গার্ল, একটা নিম্ন মধ্যবিত্ত মেয়ের কাহিনী। অর্থাৎ কোনি শুধু একটা নামই নয়, কোনি ইজ নট জাস্ট আ নেম বাট দ্য ইন্সপিরেশন অফ থাউজেন্ডস অফ ইউথ, অর্থাৎ শত শত যুবদের কাছে একটা অনুপ্রেরণা বা সিম্বলও বলতে পারি। ইট ফিচার্স আ গার্লস, অর্থাৎ এখানে রয়েছে একটা মেয়ের রিলেন্টেলস পারসিভিয়ারেন্স নিয়ে হলো অধ্যবসায়, অ্যান্ড ওভারকামিং ডিফিকাল্টিস, অর্থাৎ ডিফিকাল্টকে জয় করা বা অবস্টাকলকে পিছনে ফেলে রাখা বা অবস্টাকলকে জয় করা, বাধাকে জয় করা, অ্যান্ড ফাইট টু উইন, লড়াই করে জয় নিশ্চিত করা। তো এটা এই উপন্যাসের জন্য সত্যি একটা ইষ্টমন্ত্র, যেটা মতিনন্দী যেভাবে ক্রিয়েট করেছেন তাতে বলা যেতেই পারে যে লেখক হিসেবে তিনি সত্যিই নমস্য। আর এই যে কোনি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটি শুধু একটা 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 বিষয়ই নয়, এটা জীবনে একটা প্রেরণা, এটা শত শত জীবনে একটা লড়াইয়ের একটা উজ্জীবনী মন্ত্র বা ইষ্ট মন্ত্র বলা যেতেই পারে। কারণ জীবনের কঠিন পরিস্থিতি তো আসবেই, অর্থাৎ জীবন মানেই সংঘর্ষপূর্ণ, তাই প্রতিকূলতাকে পিছনে ফেলে লক্ষ্যে অবিচল থাকা, অর্থাৎ দুর্গমতাকে জয় করার নামই জীবন। এটা কথা আছে না, গো কনফিডেন্টলি ইন দ্য ডাইরেকশন অফ ইউর ড্রিমস, অর্থাৎ যে এগিয়ে যাও আত্মবিশ্বাসের সঙ্গে তোমার লক্ষ্যের পথে। হাজারো বাধা তোমাকে প্রতিহত করবে, হাজারো বাধা তোমার চলার পথে যে অন্তরায় বা তোমার পথকে বিভ্রান্ত করবে, কিন্তু তোমাকে তোমার স্বপ্নের পথে অবিচলভাবে এগিয়ে চলতে হবে। আর এই কথাটি সবসময় মনে রাখো কি, জাস্ট আ ফ্রেন্ডলি রিমাইন্ডার, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড টু গো থ্রু টাফ টাইমস ইন লাইফ, হোয়াট ইউ গো থ্রু টাফ টুডে উইল শিওরলি চেঞ্জ, অর্থাৎ একদিন সেটা কিন্তু পরিবর্তন হবে। তাই কি বললাম, জাস্ট আ ফ্রেন্ডলি reminder to go through tough times in life. What you go through tough today will surely change, and it will become a great lesson for you to be even more stronger. Uh, that will be very important. That will be very important for your career, for your life. Keep that in mind very carefully. অর্থাৎ কি, এগুলো খুব সহজে যত্ন সহায়ক কিন্তু জীবন পথে অবলম্বন করতে হবে। তো এবার চলে আসবো কোথায় আমি, যে মূল যে টপিক, যেখানে যে কোনি যে প্রথম পার্ট যে রয়েছে, তো সেখানে কি কি টপিকগুলো আমি আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে সেগুলো শুনবে। তো প্রথমে দেওয়া আছে বারুণী। এই বারুণী কি? বারুণী হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটা পূর্ণ ব্রত বা পালনীয় ব্রত।
তো ওই দিন কী হয় না, গঙ্গাবক্ষে প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়, অর্থাৎ বরুণ দেবতাকে উপলক্ষ করে আম নিবেদন করা হয়। আর সেই ঘাটের যে মুহূর্ত, অর্থাৎ বয়স্কদের যে ভিড়, সত্যি চোখে পড়ার মতো। তাছাড়াও সেখানকার বা সেদিনকার যে রিচুয়ালস, সেদিনকার যে অনুষ্ঠানের যে বিষয় কেমন, আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করে চলেছি বা উপস্থাপন করতে চলেছি। কী আছে, ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে জলে, ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরে ফেলছে। এটা হচ্ছে সেদিনের অনুষ্ঠানটা, ব্রত। এরপর ছেলেদের 2 নম্বর পয়েন্ট, ছেলেদের উন্মাদনা, অর্থাৎ আম সংগ্রহের জন্য ছেলেদের যে ব্যস্ততা, তাদের যে অস্থিরতা, সেটা কেমন, সেটা আমি তোমাদের সামনে উল্লেখ করতে চলেছি। কি বলা আছে এখানে, ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে 2-3 জন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে হাত দেওয়ার সাধ্য কারোর নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। এবার 3 নম্বর পয়েন্টস, 3 নম্বর পয়েন্টস কি এখানে, সেটা হচ্ছে কি যে যে পুণ্যার্থীদের স্নান এবং গৃহগমন, অর্থাৎ যারা পুণ্যার্থীরা এসেছিলেন এই মহাব্রতে, হ্যাঁ, অর্থাৎ মহাব্রতে নিমজ্জিত বা যারা এসেছিলেন এই পুণ্যার্থী, যে সমস্ত পুণ্যার্থীরা এসেছিলেন এই পুণ্য, ঠিক আছে, ব্রতে লিপ্ত হতে, তো তারা এবার স্নান সারছেন, অর্থাৎ তারা এবার স্নান প্রক্রিয়া সেরে কোথায়, তারা এবার গৃহাভিমুখী, অর্থাৎ গৃহের অভিমুখে তারা এবার রওনা হবেন। কিন্তু জোয়ার তো অনেক আগেই সরে গেছে, তার ফলে কি একটা ভাঁটার নিষ্প্রণতা, ঘাট থেকে জল অনেকটা দূরে সরে গেছে। এর ফলে কি, তাহলে যারা স্নানরত বা যারা স্নান সারছেন তাদেরকে যখন ফিরতে হচ্ছে, মানে ঘাটের উদ্দেশ্যে, তো তাদেরকে কি একটা কাদা মারিয়েই কিন্তু উঠতে হচ্ছে। এর ফলে একটা বিষণ্ণতা, একটা যেটা হতাশার ছাপ কিন্তু চোখে মুখে স্পষ্ট। তো সেটা আমি উল্লেখ করি তোমাদের সামনে। কি আছে, স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখে করে বসা বামুনদের কাছে, যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ের মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। এরপর তারা কী করবে, যখন বাড়ি ফিরবে তখন দেখবে পথের ধারে নানান দৃশ্যপট, যে তাদেরকে কী করবে, অনেক পথের ধারে বসা নানান দৃশ্যপট বা নানান দৃশ্য, নানান যে মুহূর্ত, তারা উপভোগ করতে করতে কোথায়, বাড়ির পথে কিন্তু অগ্রসর হবে। তো কী সেই মুহূর্ত যা তারা উপভোগ করে চলেছে, প্রথমেই এখানে দেখানো হচ্ছে যে উপেক্ষা করেছে কাদেরকে না, উপেক্ষা করেছে সেই সমস্ত মানুষদেরকে যারা অসহায়, যারা উপেক্ষিত, অর্থাৎ ভিখিরিদেরকে, অর্থাৎ এই সমাজে এটা চেনা ছবি প্রতিদিনের, যে ভিখিরিদেরকে কী করে উপেক্ষা করা, অর্থাৎ সাহায্য না করে তাদেরকে অকথ্য গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া। তারপরে কি, পথের দুধারে পথের ধারে বসা বাজারের যে এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, তো সেখানে তো যে সমস্ত দ্রব্যের যে উল্লেখ রয়েছে সেগুলো কি, সেটা আমি উল্লেখ করছি এখানে। যে কি, কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রী দোকানগুলোর দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। অর্থাৎ অনেকের ইচ্ছা থাকবে কত জিনিস কেনার বা জিনিস কত ক্রয় করার, আবার অনেকে হয়তো করবে না, কিন্তু এটা কৌতূহল থেকেই থাকবে, অর্থাৎ সেই কৌতূহলকে জাগিয়ে তারা কিন্তু বাড়ির পথে অগ্রসর হবে। আর পাশাপাশি রোদ, মানে বেলা অতিক্রম হয়, পথ তো পুরোপুরি কি তপ্ত, কারণ অত্যধিক রোদের কারণে রাস্তায় খালি পায়ে চলাটা কিন্তু সহজ নয়, এক কথায় দুঃসাধ্য। সেটা উল্লেখ আছে এখানে কি, রোদ তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে। এরপর আমরা আসবো যে তার পরের পয়েন্টস, যে বিষ্ণুচরণ ধর, অর্থাৎ যিনি এই উপন্যাসের, এই গ্রন্থের একটা বা এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের একটা পপুলার ফিগার, রসিক মানুষ, একটা কৌতুককরগত মানুষ। তো তার ভূমিকা বা তার বর্ণনা কী দেওয়া আছে এখানে না, তিনি বিপুল ঐশ্বর্যের পূজারী, অর্থাৎ এক কথায় বিপুল বৈভবের পূজারী, অট্টালিকার যে পাহাড় তিনি তৈরি করেছেন, এক কথায় ধনকুবের তিনি। তো তার সম্পর্কে যে যে তথ্য এখানে উল্লেখ করা আছে আমি সেটা তোমাদের সামনে উল্লেখ করছি। তেলচিটে একটা ছেঁড়া মাদুরের ওপর হয়ে বিষ্ণুচরণ ধরো দোলায় মোলায় করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিয়ে তাকিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি গঙ্গার দিয়ে কেন আসেন? কারণ তিনি বিপুল চেহারার মালিক, তাই তিনি একটু শরীরকে কৃচ্ছা সাধন, অর্থাৎ সংযম, অর্থাৎ অনুশীলন, ব্যায়াম যেটা বলা হয়, শরীরচর্চা। কারণ এক্সারসাইজ, একটা কথা আছে না, এক্সারসাইজ নট অনলি চেঞ্জেস ইউর বডি,
ইট চেঞ্জেস ইউর মুড, ইট চেঞ্জেস ইউর বিহেভিয়ার, ইট চেঞ্জেস ইউর অ্যাটিটিউড। অর্থাৎ এক্সারসাইজ অনেক কিছুই পরিবর্তন করে। তো এটা নিয়মিত করেন বিষ্ণুচরণ ধর, কোথায়? গঙ্গার ঘাটে। তো তাকে আমরা এখানেই প্রথম পাবো। আরও কি বর্ণনা আছে সেটা আমি তোমাদের সামনে উল্লেখ করছি, যে আয়ে পাস অত্যন্ত বনেদি বংশের, খান সাতেক বাড়ি ও বড়বাজারে ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক, আর ওরই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্রকে বহন করে। তো আজকে এখানেই। তো এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটি সত্যি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।